সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের কিছু গুরুত্বপূর্ণ খবর। সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে মেতে উঠেছেন ন্যাক্কারজনক প্রতারণায়। আগের দামে কেনা সয়াবিন তেল বিক্রি করছে বিভিন্ন দামে নতুন দামে। তবে সিলেটে অসাধু ব্যবসায়ীদের এই তৎপরতা ঠেকাতে কাজ করছে জাতীয় ভোক্তা এবং অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মীরা। এর ধারাবাহিকতায় আজ বুধবার বেলা 2টার দিকে কাজীটোলায় একটি গুদাম ও একটি বাসায় তল্লাশি চালিয়ে 4,500 লিটার মজুতকৃত সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে সেই তেল ন্যায্য মূল্যে খুচরা ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সিলেটে কামাল ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোদাম এবং মালিকের বাসা থেকে 4,775 লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9। আজ বুধবার বেলা 2টার দিকে নগরের কাজীটোলা এলাকার মালিক হিলভিউ কনভেনশনের হলের পাশের বাসায় রাবিয়া খাতুন মামুনি নামক বাসা থেকে স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ের পাশের একটি বাসা থেকে বিপুল পরিমাণ উদ্ধার করা হয় তেল। পরে সব তেল ন্যায্য মূল্যে খুচরা ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে র্যাব এবং ভোক্তা অধিকার বিক্রি করে। এছাড়াও অবৈধভাবে মজুত করে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে কামাল ব্রাদার্সের মালিক কামাল হোসেনকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। বিষয়টি ভোক্তা অধিদপ্তরের সিলেট সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থ নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রাখার খবর পেয়ে তারা অভিযান চালিয়ে এর সত্যতা পান। জব্দকৃত তেল আগের দামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিক্রি করা হয়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরে শীত কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহিন নামে 3 বছরের এক শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার রাউতকাও ইউনিয়নের কৌলা গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে। মাহিনের মা লিজা বেগম জানান, মাহিনের পিতা প্রবাসী হওয়ায় সন্তানকে নিয়ে তিনি কৌলা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি মাহিনকে নিয়ে ঘুমাতে যান। রাত 2টার পর হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে খুঁজতে শুরু করেন এবং এক পর্যায়ে ঘরের শীতকাটা দেখতে পান। তারপর চিৎকার দিলে পরিবারের সবাই সহ গ্রামের লোকরা এসে তারা পুলিশকে খবর দেয় এবং ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল। ঘটনার পর থেকেই সন্তানহারা মা লিজা বেগম পাগল হয়ে যাচ্ছেন এবং এই ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেছেন, নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধার করতে পুলিশ জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় 380টি হাঁসের ছানা হুমায়ুন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সেক্টরের 55 বিজিবি ব্যাটালিয়ন সিন্দুরখান বিজিবির সদস্যরা তাকে আটক করে। আটককৃত হুমায়ুন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমন্ডল গ্রামে। এই সময় পাচারের উদ্দেশ্যে আনা 380টি হাঁসের বাচ্চা এবং ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের 9 বোতল দেশি মদ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল বিজিবির সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সিন্দুরখাল সীমান্তের লালটিলা এলাকা থেকে আটক করা হয় এবং এই সময় চক্রের সদস্য ফোরকান মিয়া পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে গেলে তারা এটি জব্দ করে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির জানান, এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সম্পৃক্ত 380টি হাঁসের ছানা নিলামে বিক্রি করা হয়েছে। সিলেট শহরতলির টুকের বাজার এলাকার পীরপুরে সুরমা নদীর পাড় থেকে আব্দুল কাদির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার 11 মে দুপুর 12টার দিকে জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আব্দুল কাদির সিলেটের জালালাবাদ থানার মুইয়ারচর গ্রামের মৃত নাসির খান পুতুলের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সিলেট নগরীর কানিশাল এলাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়াটে থাকতেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহির জানান, বুধবার সকাল 10:30টার দিকে স্থানীয়রা পীরপুর গ্রামের মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এবং দুপুর 12টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরমা নদীর উত্তর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রেলমন্ত্রীর পরিচয় দেওয়া 3 যাত্রীকে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া ট্রেনের টিকিট পরিদর্শক শফিকুল ইসলাম ট্রেনে কাজে ফিরেই বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে 49,950 টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত দুটি ট্রেনে 165 জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে তিনি এই জরিমানা আদায় করেন। গত রোববার বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর সোমবার শফিকুল ইসলাম পাবনার ঈশ্বরদী জংশনের টিটিসি হেডকোয়ার্টারে কাজে যোগ দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা গামী অন্তর্নগর রূপসা এক্সপ্রেস ট্রেনে তার প্রথম দায়িত্ব দেওয়া হয়। যোগাযোগ করা হলে আজ বুধবার সকালে টিটি শফিকুল ইসলাম বলেন, খুলনা চিলহাটগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে চিলহাটি পর্যন্ত পরিদর্শন করেন তিনি। এই সময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া সহ ৯,১১০ টাকা জরিমানা আদায় করেছেন। এরপর চিলহাটি থেকে তিনি খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করেন। এই ট্রেনের বিনা ভাড়ার যাত্রীদের কাছ থেকে তিনি ৪০,৭৬০ টাকা জরিমানা আদায় করেন। এদিকে টিটিকে বরখাস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। আজ দুপুরে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান এবং পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজিদুল ইসলাম বলেন, তদন্ত কাজ শেষ করার নির্ধারিত দিন আজকে এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের পারিশ্রমিক বুঝে না পাওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ৫ নারী ক্রিকেটার। আগামী ২০ মে থেকে মেয়েদের ঘরোয়া লিগ শুরু হতে যাচ্ছে। এবারের টুর্নামেন্ট শুরুর আগে শেখ রাসেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শায়লা শারমিন সহ আরও ক্রিকেটের ৪ সদস্য। ২০১৯ সালে সর্বশেষ মেয়েদের ঢাকা লিগ মাঠে গড়ায়। মাঝে করোনার কারণে ২ বছর মেয়েদের ক্রিকেট লিগ বন্ধ ছিল এবং আগামী ২০ তারিখ থেকে আবারও মাঠে ফিরবে মেয়েদের এই টুর্নামেন্ট। তার আগে চলছে দলবদল প্রক্রিয়া। কিন্তু এর মধ্যে গত আসরের পাওনা বুঝে না পাওয়ার অভিযোগ এনেছেন ৫ ক্রিকেটার। বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বরাবর চিঠি লিখিতে এবার তারা ঢাকা লিগ শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টি সুরাহা চেয়েছেন। পারিশ্রমিক বকেয়ার বিষয়টি শেখ রাসেলের ম্যানেজার জাকির আব্দুল্লাহ স্বীকার করেছেন। আগামী ১ সপ্তাহ দেশ থেকে ১০ দিনের মধ্যেই পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট জামিনে মুক্ত হয়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে পাহারায় থাকা কারারক্ষীদের। আজ বুধবার ১১ মে বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাহবুবুল ইসলাম এই তথ্যটি জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন থাকা সম্রাটের কাছে নিয়ে নিয়মকানুন মেনে তাকে জামিনে মুক্ত করেন। এই সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়। বিকেল 4:30টার দিকে তাকে জামিনে মুক্ত করা হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা ৪ মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। নতুন করে আর কোনো মামলা না থাকায় কারামুক্ত পেলেন তিনি। বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান শুনানির শেষে ৩ শর্তে ১০,০০০ টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেছেন। চলতি বছর হজে যেতে সরকারিভাবে ২টি প্যাকেজ এবং বেসরকারিভাবে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪,৬৫,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৪,৫৬,৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই ঘোষণা দেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়ার জন্য সরকারিভাবে 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী এবং আরো বলেন, এবারের 65-র বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। এরকম আবেদন পড়েছে 10,000, তাদেরকে হজে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি 4,56,530 টাকা প্রস্তাব করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব আন্তর্জাতিক। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স 96 বছর। প্রায় হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে তার। বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, রানীর এপিসোডিক মোবিলিটি প্রবলেম হয়েছে, যার কারণে চলাফেরা করতে অসুবিধা হয়। তাই রানীর পরিবর্তে মঙ্গলবার 73 বছর বয়সী প্রিন্স চার্লস পার্লামেন্টে এবার সভাপতিত্ব করেন। সরকারের তরফে 38টি বিল পেশ করেন তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস একটি সংক্ষিপ্ত বক্তৃতা পড়েন। সরকারের তরফে তিনি বলেন, সরকার অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে, আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করবে, উচ্চ দক্ষতা এবং উচ্চ আয়ের চাকরির সুযোগ তৈরি করে দেবে। রানী দ্বিতীয় এলিজাবেথ তার 70 বছরের শাসনে এর আগে মাত্র 2বার পার্লামেন্টের এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, 1959 সালে এবং 1963 সালে, যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু এবারে তিনি স্বাস্থ্যের কারণে পার্লামেন্টে উপস্থিত থাকতে পারেননি। আগামী কয়েক ঘন্টার মধ্যে অশনি ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশে আঘাত করতে পারে। এরপর এটি রাজ্যের বিশাখাপট্টনম উপকূলে স্থলে নিম্নচাপে পরিণত হতে পারে। অশনি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা খুবই কম, তবে এর প্রভাবে আগামী 2 দিন আরও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল 5টায় বিশাখাপট্টনম উপকূল থেকে ঘূর্ণিঝড়টি প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থান করছিল আর ঘন্টায় প্রায় 15 কিলোমিটার গতিতে এগোচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনি ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত করতে পারে। এর প্রভাবে ভারতের অন্ধ্র, ওড়িশা,
পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ও ভারতে ওই বৃষ্টি 14 মে পর্যন্ত চলতে পারে। আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে সিলেট, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।